ভাইয়া আপনি মিউট হয়ে গেছেন। না, আমি ইচ্ছে করে মিউট করে রাখছি, লিখতেছি তো এই কারণে আর কি। আচ্ছা, এমনিতে দূরবীক্ষণ যন্ত্র না, টপিকস নামই হচ্ছে আসলে নবদূরবীক্ষণ যন্ত্র। যেই দূরবীক্ষণের সাহায্যে আমরা নবমণ্ডল মানে হচ্ছে পৃথিবীর বাইরে যে মণ্ডলটা, মানে পৃথিবীর বাইরে যে জিনিসগুলো যেমন চাঁদ, বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন গ্রহ, যে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি তার নাম হচ্ছে নবদূরবীক্ষণ। এই ধরনের নবদূরবীক্ষণ যন্ত্র যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রতিফলক আর একটা হচ্ছে প্রতিসারক। তোমরা আসলে জানো যে দূরবীক্ষণ যন্ত্রে আমরা প্রতিফলন ইউজ করব সেটাকে আমরা প্রতিফলক নবদূরবীক্ষণ বলবো। আর যে দূরবীক্ষণ যন্ত্রে আমরা প্রতিসারক বা প্রতিসরণ ইউজ করবো, আর প্রতিসরণ হয় লেন্স। যদি লেন্স ইউজ করি প্রতিসারক হবে, আর যদি দর্পণ ইউজ করি তাহলে প্রতিফলক হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা প্রথমে যেটা পড়তেছি সেটা হচ্ছে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের একটা মডেল সম্পর্কে আমরা জানতেছি। তোমরা যদি বইতে দেখো এগুলোর আবার তিনটা মডেল আছে, বা তিনটা টাইপের দূরবীক্ষণ যন্ত্র আছে। আমরা এত টাইপে যাচ্ছি না, আমরা জাস্ট প্রতিসারক ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। যেখানে প্রতিসারক নবদূরবীক্ষণ আসবে সেখানেই কিন্তু আসলে আমাদের লেন্স আসবে। আমরা এখন যেটা করবো সেটা লেন্স দিয়ে করবো দূরবীক্ষণ যন্ত্র। এরপরে আরো একটা আছে দর্পণ দিয়ে, ওইটা ওরকম লাগে না, জাস্ট আমরা একটু করে নিবো। এখন যদি তোমরা একটু আগে বলছিলাম অনুবীক্ষণ যন্ত্রটা দেখে আসার জন্য, কেন? কারণ হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রে যেই লেন্স গুলো আমরা ইউজ করছিলাম, তোমাদের মনে আছে অভিলক্ষ্য এবং অভিনেত্রের ব্যাপারগুলো? জি ভাইয়া। জি ভাইয়া। কোন লেন্সটা বড় ছিল? অভিনেত্র। এখানে হবে ব্যাপারটা উল্টা। এখানে নেত্রটা হবে ছোট তুলনামূলক, আর যেটা লক্ষ্যবস্তু যেটা সেটা হবে বড়। কেন বড় হবে আর ওইটা কেন ছোট হবে আমি ব্যাপারটা বলে দিচ্ছি। ভাইয়া আপনি মিউটে আছেন। আরে ছবি আঁকতেছি, তোমাকে কি বলবো, লিখতেছি, লেখাগুলো দেখো, লেখাগুলো লিখে ফেলো, ইচ্ছা করেই করছি। লেখা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া।
আচ্ছা, এবার আমরা ব্যাপারটা বলা শুরু করি। সেটা হচ্ছে, প্রথমে বলছি নব দূরবীক্ষণ যন্ত্র আমরা কেন ব্যবহার করব? কারণ পৃথিবীর বাইরে কোনো লক্ষ্যবস্তু দেখার জন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে অভিলক্ষটা অভিনেত্রীর তুলনায় বড়। এবার আসি কেন বড় হচ্ছে। প্রথম কথা হচ্ছে, অভিলক্ষ মানে হচ্ছে লক্ষ্যবস্তু থেকে আলো না আলোক রশ্মি এই লেন্সের মধ্য দিয়ে প্রবেশ করে আমরা অভিনেত্রে চোখ রাখলে, মানে এই পাশে চোখ রাখলে আমরা সেই বস্তুটাকে দেখতে পাবো। এখন যেহেতু বস্তুটা অনেক দূরে, তাহলে এমনিতে আমরা জানি মোটামুটি কাছে যে বস্তুগুলো আছে সেটার তুলনায় আমরা যদি দূরের বস্তুগুলো দেখি, তাহলে কি ক্লিয়ার দেখা যায় নাকি আমরা একটু অস্পষ্ট দেখি? দূরের বস্তুগুলো কি আমরা অস্পষ্ট দেখি নাকি ক্লিয়ারই দেখি? অস্পষ্ট। তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, বস্তুটা যত দূরে থাকে, বস্তু থেকে আলো আমাদের যে চোখে আসবে, একটা মাধ্যমের মধ্য দিয়ে আসতে হয় না? তাহলে এই যে আলোটা আসতেছে সেটা অনেক বাধার সম্মুখীন, যেই কারণে আলোটা মানে অনেক বেশি পরিমাণ আলো আমাদের চোখে আসতে পারে না বস্তু থেকে। আর যখন আমাদের কাছে আনি সেই বস্তুটাকে, তখন বস্তু থেকে মোটামুটি যে আলোগুলো বের হয় আমাদের সবগুলোই কোথায়? চোখে প্রবেশ করে। এটা অনেকটা চোখের মতো। এখন তুমি মনে করো তোমার সামনে যে খাতাটা আছে সেটাকে যদি তুমি চোখটাকে মিট মিট করে দেখো, মানে চোখের পাতাটাকে একটু কমিয়ে আনো, যে ইয়েটা আছে সেটার তুলনায় যদি একটু কমিয়ে আনো, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তুমি অস্পষ্ট ভাবে লেখাগুলো দেখতেছো। ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি। কেন? তার কারণ হচ্ছে, তুমি তোমার যে চোখের লেন্সটা, সেই লেন্সের এটাকে কি বলা যাবে, সেই লেন্সের যে এটাকে কি বলবো আমরা, সাইজটাকে তুমি ছোট করে ফেলছো চোখের পাতা দিয়ে ছোট করে ফেলছো, তাহলে যে অংশটা গ্যাপ আছে ওই অংশ দিয়ে আলো যেতে পারতেছে কম, কম পরিমাণ আলো প্রবেশ করতেছে কোথায়? তোমার চোখে। এখন বস্তুটা দূরে থাকায় আমরা যত বড় লেন্স দিব, তত বেশি পরিমাণ আলো তোমার লেন্সের মধ্য দিয়ে প্রবেশ করবে, তাহলে তুমি বস্তুটাকে তত স্পষ্টভাবে দেখতে পারবে। এই কারণে অভিলক্ষের সামনে যে লেন্সটা নেওয়া হয় সেটা আকারগতভাবে অনেক বড় নেওয়া হয়। যত বড় নিবা, তত বেশি পরিমাণ আলো প্রবেশ করতে পারবে এবং বিম্বটা তত স্পষ্ট দেখা যাবে। তো যেহেতু বস্তুটা আছে নবমণ্ডলে, অর্থাৎ পৃথিবীর বাইরে, বায়ুমণ্ডলের বাইরে, তাহলে এখানে যে লক্ষ্যবস্তুর দূরত্ব আমরা ধরতেছি সেটা আমরা অসীম বা ইনফিনিটি ধরছি। তাহলে এই লক্ষ্যবস্তুটা কার হিসেবে? অভিলক্ষের হিসেবে। অভিলক্ষ থেকে লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা ইউ নট দ্বারা প্রকাশ করি, যেটার মান হচ্ছে অসীম লেন্স থেকে। এরপরে আসি আমরা, বস্তু যদি অসীমে থাকে তাহলে বিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসে। ফোকাসে তৈরি হবে। কার ফোকাস? দেখো, অভিলক্ষের ফোকাসে তৈরি হবে। আমি ধরে নিলাম যে অভিলক্ষের ফোকাসটা হচ্ছে এদিকে কোনো এক জায়গায়, এই দূরত্বটা, এই যে এই পাশ থেকে, যে এই লেন্সের আলোক কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। কার? এফ নট। এফ নট মানে অভিলক্ষের ফোকাস দূরত্ব। এখানে বিম্বটা গঠিত হয়েছে। এবার কার কাজ শেষ? অভিলক্ষের কাজ শেষ। এবার আমরা যাচ্ছি অভিনেত্রের কাছে। অভিনেত্র এবার এটাকে কি বলবে? লক্ষ্যবস্তু বলবে তো নাকি? কেউ কথা বলো না। জি ভাইয়া। তাহলে এটা যদি অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হয়, এবং এই বস্তুটা যদি অভিনেত্রেরও ফোকাসে তৈরি হয়, মানে এই যে দূরত্বটা বাকি, এই লেন্স অভিনেত্র থেকে এই যে দূরত্বটা, সেই দূরত্বটাকে যদি আমরা অভিনেত্রের ফোকাস দূরত্ব বলি, অর্থাৎ এই একই বিন্দুতে যদি এফ ই থাকে, এখানে একটা জিনিস খেয়াল করবা, এই লেন্স থেকে এই দূরত্বটা হচ্ছে এফ নট, আর এই লেন্স থেকে এই দূরত্ব হচ্ছে এফ ই। তাহলে এই দূরত্বটা যদি কোনোভাবে এফ ই হয়, তাহলে কি আমরা বলতে পারবো না যে এই বস্তুটা এখন এর ফোকাসে আছে? ভাইয়া আরেকবার ভাইয়া। বলবেন? হ্যাঁ, পারবো বলতে। বলতেছি প্রথম থেকে আরেকবার বলতেছি। লক্ষ্যবস্তু অসীমে ছিল, অভিলক্ষের জন্য বিম্ব তৈরি হয়েছে কোথায়? তার ফোকাসে। তাহলে এই যে তার আলোক কেন্দ্র থেকে এই পাশে যে দূরত্বটা, সেটাকে আমরা ফোকাস বলতেছি এফ নট, অভিলক্ষের জন্য ফোকাস। তাহলে বস্তু মানে বিম্বটা এখানে তৈরি হয়েছে। তাহলে এই লেন্স থেকে এই যে দূরত্বটা, সেটাকে আমরা বিম্বের দূরত্ব বলতে পারি। এই দূরত্বটাকে লেন্সের আলোক কেন্দ্র থেকে
বলতে পারছি? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। এটা যদি বিম্বের দূরত্ব হয়, তুমি একবার খেয়াল করো, এটা কিন্তু আবার ফোকাস দূরত্ব। তাহলে বিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব দুইটা কিন্তু কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। ভাইয়া তাহলে আমি এখানে ভি নট এর পরিবর্তে বা ইকুয়াল দিয়ে আমি এফ নট লিখলাম। এবার অভিলক্ষের কাজ মোটামুটি শেষ। আমরা এবার যাচ্ছি অভিনেত্রের কাছে। অভিনেত্র এই যে বিম্বটা আগে অভিলক্ষের জন্য ছিল, সেটাকে সে এখন লক্ষ্যবস্তু হিসেবে কাউন্ট করবে। তা আমি ধরে নিলাম যে লক্ষ্যবস্তুটা এখন অভিনেত্রের যে ফোকাস দূরত্বটা, সেই ফোকাস দূরত্বের উপরে আছে। আমি ধরে নিলাম আর কি। যদি ফোকাসে থাকে তাহলে বিম্ব কোথায় গঠিত হয়? এখন তার আগে একটা কথা আছে, আমরা এটা অনুবীক্ষণ যন্ত্রেও বলছিলাম যে আমরা এমন ভাবে বা এমন পজিশনে বিম্বটাকে রাখবো সে যেন বিম্বটা এই পাশে তৈরি করে। মানে ওই পাশে যদি বিম্ব যায় তাহলে সেটা হয়ে যাবে বাস্তব বিম্ব, আর বাস্তব বিম্ব কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে আমাদের যেভাবেই হোক অবাস্তব বিম্ব বানাইতে হবে। আর কোনো বস্তুকে যদি আমরা ফোকাসে রাখি, তুমি এটা আসলে জানো মনে হয়, সেটা হচ্ছে সে বাস্তব এবং উল্টাও তৈরি করে, আবার অবাস্তব এবং সোজা বিম্ব তৈরি করে। এটা কি জানো? জি ভাইয়া। জি ভাইয়া এই এখন ফোকাসে আছে, আমি ধরে নিলাম যে অভিনেত্রের ফোকাসে আছে। তো অভিনেত্রী যদি ফোকাসে থাকে তাহলে বিম্বটা এই পাশেও তৈরি হয়, ওই পাশেও তৈরি হয়। তাহলে আমরা ধরে নিলাম কি যে এই পাশে বিম্বটা তৈরি হয়েছে। এখন কোথায় তৈরি হবে? এই পাশে কোথায় তৈরি হবে কেউ বলতে পারবা? এ পাশের অসীমে। অসীমে তৈরি হবে, কারণ বস্তুটা এখন আছে অভিনেত্রের ফোকাস বিন্দুতে আছে। তো ফোকাসে বস্তু থাকলে আমরা জানি বিম্ব তৈরি হয় অসীম। ওই ব্যাপারটা এখানে ঘটতেছে। তাহলে এই যে বস্তুটা আমরা রাখলাম, এটা যে বস্তু হিসেবে সে বিবেচনা করতেছে, তাইলে এখানে এটা হবে ইউ, আর যেহেতু অভিনেত্র তাইলে হবে ই, এটা হবে ইউ ই, অভিনেত্রের জন্য ইউ ই। এখন এই ইউ এর যে মান আবার এফ ই এর মান দুইটা কিন্তু সমান, দেখতেছো? জি ভাইয়া। না বুঝতে বলবা। তাহলে এরপর যে বিম্বটা তৈরি হচ্ছে সেটা কোথায় তৈরি হয়েছে? অসীমে না? তাহলে লাস্ট যে ভিই যেটা হওয়ার কথা সেটা কি চলে আসতেছে? তাহলে আমাদের অসীম চলে আসতেছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া এই ধরনের যে ফোকাসিংটা, ফোকাসিং বলতে তো আশা করি তোমরা বুঝো, এই ধরনের যে ফোকাসিং সেটার নাম হচ্ছে অসীম ফোকাসিং বা স্বাভাবিক ফোকাসিং। বস্তুও অসীমে থাকবে, সর্বশেষ যে বিম্ব সেটাও অসীমে তৈরি হবে। এই ধরনের ফোকাসিং এর নাম আমরা বলে থাকি অসীম ফোকাসিং। এখন আমরা এটা এবার কি যদি দেখতে তোমাদের পারবো? পারবো, কিন্তু খুবই অস্পষ্ট হবে। এটাই তো বলতেছি। এখন আমরা যদি বলি যে আমরা অসীম ফোকাসিং করছি, তাহলে ব্যাপারটা কেমন জানি দেখা যায়। কেমন জানি বলতে আমরা তো এত দূরের বস্তু তো আমরা দূরে দেখতে চাইবো না, আমরা চাইবো যে সেটা যেন আমাদের কাছে আসে। এবং আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা ন্যূনতম দূরত্ব আছে, যেই দূরত্বে বিম্ব আসলে আমরা সেটাকে স্পষ্ট দেখতে পাই, যাকে আমরা বলি স্পষ্ট 25 দৃষ্টির সেন্টিমিটার। ন্যূনতম। হ্যাঁ, 25 সেন্টিমিটার বলে থাকি। এখন আমি চাচ্ছি যে বিম্বটা যেটা অসীমে তৈরি হয়েছে সেটা আমি অসীমে রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে নিয়ে আসতে, অর্থাৎ 25 সেন্টিমিটারে নিয়ে আসতে। তাহলে কেউ একজন আমাকে একটা বুদ্ধি দাও, যে বুদ্ধিটা নিলে আমি এই কাজটা করতে পারবো। কেউ একজন একটা বুদ্ধি দাও, কি ব্যবস্থা গ্রহণ করলে আমি এই কাজটা করতে পারবো? ভাইয়া, যে অভিনেত্রীর যে আদি দূরত্ব আছে না, ইউ ই, ওইটা আমি এফ এর ভিতরে ঢুকাবো, তাহলে পারবো? তার মানে আমি এই লেন্সটা যেখানে আছে যেভাবে আছে আছে, আমি এটাকে একটু এদিকে নিয়ে আসবো, আমি একটু এদিকে নিয়ে আসবো, ভিতরে নিয়ে আসবো। তার মানে আগে যে যন্ত্রের দৈর্ঘ্য ছিল তার তুলনায় আমি একটু কমাই দিব। তাহলে কি হবে, যে এফইটা এখানে আছে সেটা একটু এদিকে সরে যাবে। তাহলে সরে গেলে কি সুবিধা? বস্তুটা ফোকাসের মধ্যে চলে যাবে, আর বস্তু যখন ফোকাসের মধ্যে চলে যায় তখন বিম্ব কাছে চলে আসে। যেটা অসীমে ছিল সেটা কাছে চলে আসবে। আস্তে আস্তে কোথায় আসবে? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে চলে আসবে। তখন ওই ধরনের ফোকাসিংকে আমরা বলে থাকি স্পষ্ট অথবা নিকটতম ফোকাসিং। বুঝছো কিনা সবাই? জি ভাইয়া
সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। সবাই সবাই একটু রেসপন্স করো সবাই। জি ভাইয়া। বুঝছি স্যার। ভাইয়া তাহলে এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে কোন ক্ষেত্রে দুই লেন্সের মধ্যবর্তী দূরত্ব বেশি হবে, তুমি অ্যান্সার দিতে পারবে আমাকে? বুঝি নাই কথাটা। এই যে দুই ধরনের ফোকাসিং আমরা পড়ছি, একটা হচ্ছে অসীম ফোকাসিং যেটা আমি যেভাবে চিত্র দিছি এইভাবে, আর একটা হচ্ছে স্পষ্ট ফোকাসিং। স্পষ্ট ফোকাসিং এর জন্য কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে লেন্সটা একটু এদিকে চলে আসবে। তো লেন্সটা এদিকে চলে আসায় বিই এর মান তখন আর অসীম হবে না, তখন কত হয়ে যাবে? -25 সেন্টিমিটার। তাহলে এখন লেন্সের দৈর্ঘ্য মানে লেন্স দুইটার মাঝখানে যে দূরত্বটা সেটা কোন ক্ষেত্রে বেশি হয় আর কোন ক্ষেত্রে কম হয়? কোন ফোকাসিং এ বেশি হয়, কোন ফোকাসিং এ ছোট হয়, মানে বড় হয় ছোট হয়? হ্যাঁ অসীম ফোকাসিং এ বেশি হবে দূরত্ব, আর স্পষ্ট বা নিকটতম ফোকাসিং এ কম হবে দূরত্ব। হ্যাঁ, কারণ আমরা এটাকে একটু সরাই দিচ্ছি। এখন এই যন্ত্রের দৈর্ঘ্যের দুইটা সূত্র আছে, একটা অসীম ফোকাসিং এর জন্য, একটা স্পষ্ট ফোকাসিং এর জন্য। আবার বিবর্ধনের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে অসীমের জন্য, একটা হচ্ছে স্পষ্টের জন্য। এটা হলো আমাদের প্রসিডিউর। এই প্রসিডিউর ইউজ করে আমরা বুঝবো কিভাবে নবদূরবীক্ষণ যন্ত্র কাজ করে। আর এই নবদূরবীক্ষণের দুইটা দুইটা চারটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। দুইটা হচ্ছে অসীম ফোকাসিং এর জন্য, আমি লিখে দিচ্ছি। অসীম ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য, এমনি এল এর সূত্র আমরা কি জানি? ভি নট প্লাস ইউই। আর এখানে তুমি খেয়াল করবা ভি নট এর মান হচ্ছে এফ নট আর ইউ এর মান হচ্ছে এফ ই। দুইটাকে যোগ করলে তুমি যন্ত্রের দৈর্ঘ্য পাবা। আর যদি বিবর্ধনের কথা বলি, বিবর্ধন সেটা হবে এফ নট ডিভাইডেড বাই এফ ই। এই হলো আমাদের অসীম ফোকাসিং এর জন্য দুইটা সূত্র। এরপরে স্পষ্ট ফোকাসিং এর জন্য দুইটা সূত্র। ভাইয়া বিবর্ধন এফ নট বাই এফ কেমনে হইলো? ওইটা তো আবার প্রতিপাদন করে দিতে হবে। তাহলে বইতে একটু দেখে নিবা, প্রতিপাদনটা দেওয়া আছে, কেন দেখাইলাম না। ছোট ছোট প্রতিবেদন একবারে, আমি ডিরেক্ট সূত্র লিখে দিছি আর কি। ওইটা একটু দেখে নিও, ওটা লাগে না তো এরকম, এই কারণে প্রতিবেদনটা পড়ায় নাই। ওইটা তো প্রতিবেদনটা লাগতো আমাদের, এই কারণে ওখানে পড়াইছি। বইতে এক লাইন করে ছোট ছোট করে দেওয়া আছে, দেখি। তারপরও না বলতে আমাকে বলবো। মানে কালকে যে পরীক্ষাটা তো সবাই জানো আশা করি। জি ভাইয়া। 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, যখন ইচ্ছা তখন আসবে। এই চারটা সূত্র দিয়ে আমরা মোটামুটি যে দূরবীক্ষণ বা নবদূরবীক্ষণ যন্ত্রের যে ম্যাথ গুলো আছে সেগুলো আমরা করতে পারবো। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। এটা আসলে ওরকম বুঝে বুঝে তুমি করতে পারবা না, এই কারণে আমি তোমাকে ওইভাবে বুঝাইও নাই। কারণ ওইভাবে বুঝাইলেও তোমার মনে থাকবে না, যেটা আমাদের ইয়াতে মনে ছিল। অনুবীক্ষণ যন্ত্রে যেরকম আমাদের চিত্র থেকে সবকিছু হইতো, এখানে ব্যাপারটা এরকম না। এই কারণে মনে করো যে আমি প্রতিপাদন করে করে আগাই নাই আর কি। এখানে তোমাকে মানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সূত্রগুলো মুখস্থ করতেই হবে, এই কারণে সরাসরি সূত্রগুলো লিখে দিচ্ছে। এমনি কোনটা মানে কি সেটা তো আশা করি জানো।
ডি মানে কি? ডি স্পষ্ট দর্শনে Diopter. ন্যূনতম দূরত্ব। এই এটা ডায়োপ্টার কে বলছে? এই ডায়োপ্টার কে বলছে? ভাইয়া বুঝছি এখন, সরি। ঘুষি মারা নাকটা কাটাই হলো এগুলো, বুঝছো? ডায়োপ্টার হলো একক, একক কি আমরা ইকুয়েশনে কখনো বসাই? এটা হচ্ছে কি 25 সেন্টিমিটার, আবার মাইনাস বসাই দিও না কেউ বলে। বিম্বের মান আমরা মাইনাস বসাই, কিন্তু এই ডি মানে যেটা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব সেটা আমরা মাইনাস বসাই না, সেটা হবে শুধু 25 সেন্টিমিটার। এরপরে বলো, এই ছিল আমাদের, আচ্ছা এটা তো গেল, তাহলে ভাইয়া বলো। এখানে কি ডি ইন্টু এফ ই আর নিচেটা ডি প্লাস এফ ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে প্লাস ভাইয়া উপরে ঝাপসা গুণ। হয়ে গেছে তো এই জন্য বুঝতেছিলাম না। না, উপরে হচ্ছে গুণ, নিচে হচ্ছে প্লাস। এবার প্রতিফলক যে দূরবীক্ষণ যন্ত্রটা, সেটা আসলে আঁকা আমার জন্য অনেক কষ্ট, কারণ এটা আমি একে তোমাদেরকে ওইভাবে বুঝাইতে পারবো না। এমনি আমি তোমাদেরকে ওর ব্যাপারটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমরা যখন প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র মানে আমরা দর্পণ ইউজ করবো আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। দর্পণ যখন ইউজ করব তখন আলোটা প্রথমে এসে দর্পণে পড়বে, সেই দর্পণ থেকে প্রতিফলিত হয়ে একটা বিম্ব গঠন করবে। সেই যেমন আমরা এখানে যে কাজগুলো করছি, যে উৎস থেকে আলো আসবে, লেন্সের মধ্য দিয়ে এখানে বিম্ব গঠন করবে। ওখানে লেন্স না দিয়ে এই পাশে একটা দর্পণ দেওয়া হয়েছে, অবতল দর্পণ, সেই দর্পণে আলো করে একটা বিম্ব তৈরি করবে। আর এই পাশে এই যে অভিনেত্রীর লেন্সটা, এটা এখানে উল্টাভাবে দেওয়া, এইভাবে দেওয়া আছে। ওই চিত্রটা একটু দেখে, ওটা আঁকা কষ্টটা এখানে আঁকতে পারতেছি না। এখানে লেন্সটা দেওয়া, এই লেন্সটা এরকম চিত করে এখানে দেওয়া আছে, তাহলে এর মধ্য দিয়ে আলো এসে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে এখানে লেন্সের এখানে আসবে। এখানে একটা সমতল দর্পণ দেওয়া আছে, মানে অনেক টাফ ব্যাপারটা। 3D আঁকা হলে ভালো হতো। তো ওখানে দর্পণ ইউজ করে বিধায় ওটার নাম প্রতিফলক, আর আমরা এখানে লেন্স ইউজ করছি বিধায় এটার নাম হচ্ছে প্রতিসারক। তো ওইটা লাগে না আমাদের, ওরকম লাগবেও না, ওটা আমরা ব্যবহার করি না। তবে ওই দূরবীক্ষণ মানে ওই দূরবীক্ষণ প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রটা ভালো প্রতিসারকের তুলনায়, কারণ প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে দুই ধরনের ত্রুটি আছে। প্রতিসারকে ত্রুটি আছে দুইটা ত্রুটি। এক নম্বরে যে ত্রুটিটা, সেটাকে আমরা বলি গোলীয় ত্রুটি। এর একটা ছোট নাম আছে, নাম হচ্ছে গোলা প্রেরণ। দুই নম্বরে যে ত্রুটি, সেটা হচ্ছে বর্ণ ত্রুটি। এটার একটা নাম আছে, নামটা হচ্ছে বর্ণা প্রেরণ। প্রতিফলকে এই ধরনের কোনো ত্রুটি নেই, বাট প্রতিফলকে একটা অসুবিধা আছে, অসুবিধা লিখতে পারি আমি চাইলে।
প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে দুই ধরনের ত্রুটি দেখা যায়। প্রথম ত্রুটির নাম হচ্ছে গোলীয় ত্রুটি বা সংক্ষেপে বলা হয় গোলা প্রেরণ। এটা কোথা থেকে বুঝবা তুমি? এটা বুঝবা হচ্ছে ওই যে আমরা দরজায় যে কি হোল না, ওই যে চোখ দিয়ে একটা ইয়েছে না, আই হোল বলে আর কি এটাকে, যেটা দিয়ে দরজার ওই পাশে কোনো মানুষ আছে কিনা, কে নক করছে সেটা যেন আমরা দেখতে পাই। তুমি যদি ওই মানুষটার দিকে ওই আই হোল দিয়ে তাকাও, তাহলে তোমার কাছে কেমন লাগে? মানুষটার চেহারা মনে হয় না যে গোল গোল চ্যাপটা হয়ে গেছে চেহারাটা? জি ভাইয়া। দেখো ওই এই ব্যাপারটা, তার মানে বস্তুর আকৃতিটা একটু গোল হয়ে যায়, রাউন্ড শেপ হয়ে যায়। এই কারণে এই প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে আমরা বলি কি ধরনের ত্রুটি দেখা যায়? গোলীয় ত্রুটিটা দেখা যায়। মানে একটা বস্তু যদি লম্বাটেও হয় তারপর সেটাকে প্রায় গোলের মতো আমাদের দেখা যায়। এই ত্রুটিটার নাম হচ্ছে গোলীয় ত্রুটি। আর বর্ণ ত্রুটির ব্যাপারটা কেন বলা হয়? কারণ হচ্ছে আলোর যখন প্রতিসরণ হয়, প্রতিসরণের কারণে আসলে কোনো মাধ্যমে যখন আলো আসে, তখন আলোর যখন প্রতিসরণ হয় তখন তিন ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে প্রতিফলন, কিছু আলো প্রতিফলিত হয়ে যায়, কিছু আলো শোষিত হয় মাধ্যম দ্বারা, আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে প্রতিসরণ হয়। এখানে তার আলোটা কিছুটা ফ্র্যাকচুয়েট করে বলতে আলোটা চেঞ্জ হয়ে যায় হালকা। অনেক দূর থেকে আলোটা আসে, তো অনেক মাধ্যমের মধ্য দিয়ে আসে, যে কারণে আলোটা একদম তোমার কাছে আসা পর্যন্ত দেখা যায়। প্রতিসরণ হওয়ার কারণে অ্যাকচুয়াল কালারটা দেখা যায় না। কালারটা কি হয়ে যায়? আমরা তো এমনিতে জানি, প্রিজম পড়ছিলাম না, যে যৌগিক আলো যদি আসে সে আলোটা কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায় বা বর্ণালীর সৃষ্টি করে। ব্যাপারটা অনেকটা এরকম। কিন্তু প্রতিফলনে কিন্তু এরকম নাই যে আলো বিভক্ত তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী বিভক্ত হওয়ার এই ব্যাপারটা নাই, কিন্তু প্রতিসরণে আছে। যে কারণে প্রতিসরণ তুমি ইউজ করলে যদি যৌগিক বর্ণ তোমার কাছে আসে, দেখা যাবে সে আলোটা বিভক্ত হয়ে গেছে। তুমি কালারটা ঠিক মতো বুঝতে পারবে না, কখনো মনে হবে লাল, কখনো মনে হবে কমলা, কখনো মনে হবে হলুদ। এই বর্ণ ত্রুটিটা এই প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে দেখা যায়, মানে বর্ণটা এক্সাক্ট ভাবে বলা যায় না। আর এই ধরনের ত্রুটি প্রতিফলকে নাই, কারণ প্রতিফলনে এই ধরনের ব্যাপারগুলো দেখা যায় না। এরপরে প্রতিফলকে আবার একটা অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে বিবর্ধনের মান চেঞ্জ করা যায় না। তার কারণ হচ্ছে তুমি যদি একটা দর্পণ বসিয়ে তুমি একটা দূরবীক্ষণ যন্ত্র বানাই ফেলো, তাহলে চাইলেই কি তুমি দর্পণটার ক্ষমতা বৃদ্ধি করতে পারবা? দর্পণের ক্ষমতা মানে কি কার্ভেচার যেটাকে আমরা বলি, বা বক্রতাকে আমরা চেঞ্জ করতে পারি একটা দর্পণের ইচ্ছা মতো, যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবো? করে ভাইয়া না বুঝি ভাইয়া চেঞ্জ করতে পারবো না। একটা বক্রতলের বক্রতার ব্যাসার্ধ কি আমি চাইলেই কি চেঞ্জ করতে পারবো, নাকি যেরকম বক্র আছে সেরকমই থাকবে? ফিক্সড আর কি যেটাকে বলা হয়। এই কারণে পারবো না। গোলীয় দর্পণ যেগুলা ইউজ করে আমরা প্রতিফলক ইউজ করি, সেখানে বিবর্ধনটা মোটামুটি স্থায়ী হয়, মানে বিবর্ধনের মান ফিক্স। চাইলে তুমি বিবর্ধন বাড়াইতে পারবে না, চাইলে তুমি বিবর্ধন কমাইতে পারবে না। কিন্তু প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে যদি দেখো, তাহলে সেখানে বিবর্ধনটা পরিবর্তনশীল। অর্থাৎ তুমি অন্য লেন্স গুলো এনে এনে বা বসিয়ে তুমি চাইলে কি করতে পারবা? বিবর্ধনের মানটা চেঞ্জ করতে পারবা, বাড়াইতেও পারো চাইলে, চাইলে কমাইতেও পারো। এই জন্য এই দিক থেকে আমাদের প্রতিসারকটা কি মোটামুটি সুবিধাজনক। তো এই ব্যাপারগুলোই ছিল আমাদের কোথায় টোটাল ব্যাপার বলতে ষষ্ঠ চ্যাপ্টারে। ষষ্ঠ চ্যাপ্টারে এই ব্যাপারগুলো আমরা দেখি আর কি, এগুলোই আমাদের কাজে লাগে। এবার আসি প্রবলেমে। কার কি প্রবলেম আছে এবার বলো? ভাইয়া ওই ক্যাডেট কলেজের ম্যাথটার ঘ নাম্বারটা একটু বুঝাই দেন। জি ভাইয়া, মির্জাপুর ক্যাডেট কলেজ। মোট থেকে নাই, একটু দাঁড়াও, আগে খুঁজে বের করি। রেকর্ডটা পজ দিয়ে রাখো। ফোকাস দূরত্ব আমাদেরকে দেওয়া আছে, কিন্তু তিনি আরো অধিক বিবর্ধনের জন্য লেন্সটিকে, আচ্ছা আমি প্রশ্নটা স্ক্রিন শেয়ার করছি, ওয়েট, তাহলে বুঝাইতে একটু সুবিধা হবে। এই যে আশা করি দেখা যাচ্ছে। এখানে যেটা বলছে, কিন্তু তিনি আরো অধিক বিবর্ধনের জন্য লেন্সটিকে একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের উপর অভিলক্ষ হিসেবে রাখলেন, যার অভিনেত্রের ফোকাস দূরত্ব একই। তার মানে অভিলক্ষ এবং অভিনেত্র দুটোটার ফোকাস দূরত্ব এখানে সেম রাখা হয়েছে।
অবশেষে তিনি স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে বস্তুটির দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পেলেন। বলছে এই ব্যাপারটা। এখন প্রথম প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে প্রতিবিম্ব দেখাতে হলে লেন্সের বিবর্ধন কত হবে? কি বের করতে বলছে বলো তো কেউ একজন? বিবর্ধন। আর এর বিবর্ধন তো ঠিক আছে, কার জন্য? অনুবীক্ষণ যন্ত্রের জন্য না দূরবীক্ষণ যন্ত্র? কিসের জন্য বের করতে হচ্ছে বিবর্ধনের মানটা? অনুবীক্ষণ যন্ত্রের জন্য। ভাইয়া আর 1 মিনিট আছে। আচ্ছা, পরে আবার জয়েন দিও আর কি। ব্যাপারটা কি বুঝতে? একজন ব্যক্তি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে এত একটি ক্ষুদ্র বস্তুকে বিবর্ধিত করার জন্য এত ফোকাস দূরত্বে একটি উত্তল লেন্স ব্যবহার করছিলেন। তাহলে এখানে কিন্তু অনুবীক্ষণ যন্ত্র হবে না প্রথম ওই যে লেন্সটা সেটার জন্য হবে? প্রথম অঙ্কটা প্রথম লেন্স হবে না লেন্স? প্রথম লেন্স বলতে এটা একটা নাম আছে, নামটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। মনে আছে? জি ভাইয়া এটা পারছি। সরল অনুবীক্ষণ যন্ত্রে যে বিবর্ধন, এখন এল ছাড়া কি কোনো ব্যবস্থা করা যাবে না? কারণ হচ্ছে কি ওই এল তো দেওয়া নাই, কিন্তু তোমাকে আরেকটা হিন্টস দিয়ে দিছে। হিন্টসটা কি দেখছো? ভাইয়া এফ নট ইজ ইকুয়াল টু এফ ই হলে এই ইকুয়েশন দিয়ে করলে এফ নট ইকুয়াল টু এফ ই বলেই দিছে এখানে, দুইজনের ফোকাস দূরত্ব একই। কিন্তু এখানে বলছে অবশেষে তিনি স্পষ্ট দর্শনের দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পাইছে বলছে। তাহলে মোট যে বিবর্ধনটা, মোট টোটাল যে বিবর্ধন, সেই তার ওই বিবর্ধনটা যে m ইকুয়াল টু একটু আগে v নট ডিভাইডেড বাই u নট ইনটু 1 প্লাস d বাই f নট, এটা শিখাইলেন না, এটা হবে? এই সূত্রটা তুমি কই পাইছো তুলি? বইতে না? জি স্যার। এই সূত্রটা না আমি ইউজ করতে নিষেধ করছিলাম। ভাইয়া দ্বিগুণ বিবর্ধন মানে কি গ নাম্বারে যেটা পেয়েছি তার দ্বিগুণ? মানে বুঝি নাই। না না না, বস্তু যেভাবে আছে, যে বস্তুটাকে তুমি লক্ষ্য বস্তু হিসেবে ব্যবহার করতেছো তার দ্বিগুণ বিম্ব তুমি পাচ্ছ, ওইটা বুঝাইছে। গতে ঘতে কিছু নেই, এটা আলাদা, এটা উদ্দীপক মতো সম্পূর্ণটা। তাহলে আমি বলতে চাচ্ছি যন্ত্রের একটা মোট বিবর্ধন আছে না, মোট বিবর্ধন এম সমান এম নট ইন্টু এম ই, এরকম একটা ব্যাপার আছে না? জি ভাইয়া। ওই টোটাল বিবর্ধন হচ্ছে দ্বিগুণ। এখন ওখান থেকে কোনো কাহিনী করে কি করতে পারবা না, বের করতে পারবা না? চেষ্টা কি করছো আগে সেটা বলো। আর নাহলে চেষ্টা করো, না পারলে দরকার হলে আমি পরে answer করবো। স্যার কোনটা ব্যবহার করে করব? এখন তো বলে দিলাম ইউ নট বের করে করবা, দেন। ইউ নট। স্যার এটা একটু করে দেন না। হ্যাঁ বুঝি নাই। স্যার এটা একটু করে দেন। কি রে, কথা বুঝতেছি না কেন, শুনতেছি না কেন তোমাদের? কেউ একটু স্যার কথা বলো এটা তো। করে দেন, এটা বলছি। নেটের সমস্যা দিচ্ছে মনে হচ্ছে।
ভাইয়া খাতাটা এক সাইডে চলে গেছে। কোন সাইডে আবার এক সাইডে গেছে? এই লাস্টের বিবর্ধনের কথাটা কি বলছে একটু বলো তো, মানে লাস্টের লাইনটা একটু বলো তো। ভাইয়া m সমান 2 লিখতেন কেন? কোথায় m সমান 2 লিখছি? এটা জি ভাইয়া। লাস্ট লাইনটাতে বলছে না যে বিবর্ধন দ্বিগুণ হইছে বস্তুর তুলনায়, এটা কি বললো লাইনটা একটু পড়ো না, এটা তো জিজ্ঞেস করলাম। অবশেষে তিনি স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে বস্তুটির দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পেল। ওই তো এটাই আর কি। তাহলে মোট বিবর্ধন কত হইলো? বস্তুর তুলনায় দ্বিগুণ হয়ে গেল না মোট বিবর্ধন টোটাল। কয়টাই করে বুঝছো? জি ভাইয়া। ওইভাবে প্রথমে m = 2 ধরলাম, এরপর m সমান আমরা জানি m নট ইনটু m ই সমান 2 ধরলাম। এবার m এর মানটা আলাদা বের করলাম। m এর মেইন সূত্র হচ্ছে 1 - v/f, মানে ve/f। তাহলে v এর পরিবর্তে আমরা -d বসাইতে পারি, আর -d বসালে সেটা 1 + d/f হচ্ছে। d এর মান এখানে 40, f এর মান হচ্ছে 2, তাহলে me শুধু বিবর্ধনটা আসতেছে 21। এবার আমরা কি করলাম, এই me এর মানটা এখানে এনে বসাইলাম 21, তাহলে m নট সমান 2/me। আবার m নট সমান লেখা যায় -v0/u নট, এটাও বসা যায়। আবার আরো একটা জিনিস বসানো যায় সূত্রটা, এটা যদি না বসাই, এটা না বসাই চাইলে আমরা এটাও বসাইতে পারি। দেখো 1 - v0/f নট, এটা কেন বসাচ্ছি, এখান থেকে আমরা v নটটা সরাসরি বের করে ফেলতে পারবো এই কারণে। 2/21, তাহলে v0/f নট সমান দাঁড়াচ্ছে 1 - 2/21। এরপরে এখান থেকে v নট সমান দাঁড়াচ্ছে 21, লসাগু 21 থেকে 2 গেলে 19 ইনটু f নট। তাহলে এখান থেকে f নট এর মান বসাও, f নট কত 2 না, 2 সেন্টিমিটার, 2 বসাও, এখান থেকে তুমি v নট এর মান পাবা। এরপরে v নট যদি কেউ জেনে যাও, তাহলে আমরা অভিলক্ষের জন্য সূত্র বসাবো v নট প্লাস 1/u নট সমান 1/f নট। এখান থেকে 1/u নট এর মানের সাহায্যে u নট বের করবা। দেখা যাচ্ছে লেখা? জি ভাইয়া। করে জি স্যার। এখান থেকে ভি নট বের করবে, একটু পুরো প্রসেস বুঝছো? ভি নট জেনে গেলে এফ নটও জানো, তাহলে ভি নট আর এফ নট জানলে তুমি এখান থেকে ইউ নটটা বের করে নিয়ে আসবে। বুঝে গেছে? জি ভাইয়া। এই হইলো আর কি টোটাল ম্যাথ। মান কি বলবা, বের করে কি মান বলবা? ভি নট এর মান কত আসছে, এফ নট এর মান তো জানি। ভি নট এর মানটা বলো, 19 ইনটু 2 ডিভাইডেড বাই 21 কত আসে? স্যার 0.148। এই কি 0 পয়েন্ট? না না 0 পয়েন্ট কেন? 19 ইনটু 2, এফ নট এর মান আছে তো 2। ভাইয়া 1.80 নাই। 1.80। জি ভাইয়া। জি ভাইয়া। এবার এখানে মানগুলো বসাও, 1/,
এফ নট এর মান হচ্ছে 2 মাইনাস 1 বাই ভি নট এর মান হচ্ছে 1.809। ঠিক আছে না উল্টা করেছি? ঠিক আছে। 15.52 এখানে কত আসছে? 15.52 সেন্টিমিটার। এই চলে আসছে আমাদের ইউ নট। তাহলে অভিলক্ষের এত সামনে বস্তু রাখলে আমরা এই ব্যাপারটা দেখতে পাবো। ঠিক আছে? ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে আর? ভাইয়া বলো। 2018 সালেরটা গ নাম্বারটা একটু সিস্টেমটা বলে দেন। কোনটা এটা? ভাই এটা তো মাইনাস আসছে। 2018 সালে। বুঝলাম না, কি মাইনাস আসে আবার? ভাই ইউ এর মান তো মাইনাস আসে। কেন মাইনাস আসবে? জি ভাইয়া -8.94। 18.94 এই একটা ভুল করছি একটা। সেটা হচ্ছে m এর মান -2 হবে, শুধু 2 না। আরে ভুল করছি, -2 কেন? লাস্ট বিম্বটা কেমন হয় দেখতে? উল্টা না? জি ভাইয়া। ওই বিবর্ধনের মান আমরা যেটা 2 ধরছি সে 2 ধরবো না। পুরো অঙ্কের সিস্টেম ঠিক আছে, শুধু m এর মান যেটা ক্যাপিটাল m এর মান যেটা 2 ধরছি সেটাকে তুমি -2 ধরবা। -2 ধরে সম্পূর্ণ অঙ্ক করার প্রথমে ভি নট বের করবা, ভি নট এর মান বসিয়ে সেখান থেকে ইউ নট বের করবা। সিস্টেম সব ঠিক আছে, শুধু m এর যেটা 2 ধরছি সেটা -2 ধরো। বুঝতে পারছি প্রবলেম কোথায় আছে। -2 কেন ধরতেছি? কারণ হচ্ছে কি সমস্যা কে বলবা? কারণ হচ্ছে যে লাস্ট বিম্বটা উল্টা হয়, আর আমরা অনুবীক্ষণ যন্ত্রে যতগুলো বিবর্ধন নির্ণয় করছি তুমি খেয়াল করে দেখো সবগুলোর মান মাইনাস আসছে। এখানেই ভুলটা হয়েছে। করে একটু দেখাইও তো আমাকে কেউ একজন কত আসে ইউনিটের মানটা একটু বলিও। m এর মান -2 ধরে। বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। আর -2 ধরলেই তো 15.52 আসে। কিসের -2? আরে এটা না, f নট না, f নট না, m এর মান -2, ক্যাপিটাল m যেটা ধরছি পুরো প্রসেস আমরা শুধু 2 ধরে আসছি। 2 না, সেটা -2 ধরে আসবে। সম্পূর্ণ ম্যাথ -2 ধরে করতে হবে, আমি 2 ধরে করে ফেলছি, ভুল হয়ে গেছে এখানে। ঠিক আছে? জি ভাইয়া। পরে আমাকে একটু দেখাইও। ঠিক আছে, তাহলে পরীক্ষার জন্য প্রিপারেশন না সবাই? এরে জুই, জুই এই শয়তান, জি ভাইয়া। মেসেঞ্জার চালাতেছিস কি জন্য তুমি এখন? ভাইয়া ওটা তো ফাজিল, অনই আছে। ফাজিল, তুমি আমার স্টোরিতে তুমি রিয়েক্ট দিতেছো পড়ালেখা বাদ দিয়া, বদমাইশ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা প্রিপারেশন নাও। আগামীকাল 3টা এবং 4টায় পরীক্ষা আছে, যে কোনো সময় এসে পরীক্ষাটা দিয়ে যাবা, যার যখন সুবিধা হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।